আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম আক্তার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বান্দরবানে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জনসংহতি সমিতির এক সদস্য নিহত, একটি এসএমজি পিস্তল সহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার সুযোগ নেই জানালেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল। ঢাকা সহ ৬ সিটিতে প্রশাসক নিয়োগ, শীঘ্রই স্থানীয় সরকার নির্বাচন। পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে ঢাকা ওয়াশিংটন সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার প্রত্যাশা মার্কিন রাষ্ট্রদূতের। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার তাগিদ ইইউর। কোনো অবস্থাতেই মব ভায়োলেন্স সহ্য করা হবে না, দাবি আদায়ে রাস্তা অবরোধ করলে কঠোর ব্যবস্থা। স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত করবে সরকার। এবং ২৫ বছর ধরে রমজানে চট্টগ্রাম আন্দরকিল্লা মসজিদে চলছে গণ ইফতার আয়োজন। সম্প্রীতির এক অনন্য উদাহরণ বলছেন এলাকাবাসী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বান্দরবানের মুরুঙ্গ বাজার এলাকায় সেনাবাহিনীর সাথে জনসংহতি সমিতির মধ্যে গোলাগুলির ঘটনায় জনসংহতি সমিতির এক সদস্য নিহত হয়েছে। সোমবার বিকেল 4:30টার দিকে রোয়াংছড়ি উপজেলার মুরুঙ্গ বাজার সংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকায় ওই স্থান থেকে একটি এসএমজি, 2টি ম্যাগাজিন, 143 রাউন্ড গুলি, পিস্তল সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে মুরুঙ্গ বাজার বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। সেনাবাহিনী আহত জনসংহতি সমিতির সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জনসংহতি সমিতির সদস্যের নাম এলামং মারমা বলে জানা গেছে। বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রহমান জানান, বান্দরবান রুমা সড়কের মুরুঙ্গ বাজার এলাকায় গাড়ি আটকিয়ে চাঁদাবাজি করছিল জনসংহতি সমিতির সদস্যরা। খবর পেয়ে রুমা গ্যারিসন থেকে একটি টহল টিম সেখানে যায়। এ সময় সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে জনসংহতি সমিতির সদস্যরা গুলি ছুড়লে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। এতে জনসংহতি সমিতির এক সদস্য গুলিবিদ্ধ হয়। এ সময় সেখান থেকে এসএমজি, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী। এর আগে শনিবার বান্দরবান শহরের কাছে চড়ুইপাড়া এলাকায় জনসংহতি সমিতির হামলার মুখে সেনাবাহিনীর 2 সদস্য আহত হয়। 12 মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। জাতীয় সংসদ সচিবালয়ে গণসংযোগ অধিশাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 72 অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা বলে 12 মার্চ বৃহস্পতিবার বেলা 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আহ্বান করেছেন। প্রথা অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং আগামীর পরিকল্পনা তুলে ধরে ভাষণ দেবেন। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। গত 17 ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। 12 মার্চ স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা। ফ্যামিলি কার্ডের মতো পাইলট প্রকল্প আকারে কৃষক কার্ড চালু করবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সরকারি পরিসংখ্যানে অন্তর্ভুক্ত সব কৃষক পর্যায়ক্রমে এই কার্ড পাবেন। তবে প্রাথমিকভাবে সীমিত পরিসরে পাইলট প্রকল্পের আওতায় কার্যক্রম শুরু করা হবে। আমাদের যে প্রতিশ্রুতি কৃষক কার্ড দেয়া এবং কৃষক কার্ড দেওয়ার ক্ষেত্রে যে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলি আছে, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলাপ করছি। নীতিগতভাবে এটা আমাদের বহু আগেই সিদ্ধান্ত, আমরা বাস্তবায়নের জন্য আজকে প্রথম বৈঠক মাননীয় প্রধানমন্ত্রী করছেন। এই কার্ডটা পেলে একজন কৃষকের উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সকল ধরনের সুযোগ সুবিধাই তিনি পাবেন। যেমন ধরেন, তাকে কৃষি জ্ঞান, কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা, তাকে আপনার সার, কীটনাশক, বীজ, অল কৃষি উপকরণ, যে কোনো ধরনের সহযোগিতা তাকে করা।
ঢাকা উত্তর দক্ষিণ সহ দেশের গুরুত্বপূর্ণ 6 সিটি কর্পোরেশনে বিএনপি নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসক নিয়োগের ফলে নির্বাচন বিলম্বিত হওয়ার আশঙ্কা নেই জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত সময়ের মধ্যে সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় তাদের কার্যালয় খোলার সুযোগ নেই বলেও জানান মন্ত্রী। সকালে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের আগস্টে ইউনিয়ন পরিষদ ছাড়া বাকি জনপ্রতিনিধিদের অপসারণ করে অন্তর্বর্তী সরকার। মেয়র ও কাউন্সিলরদের অনুপস্থিতিতে প্রশাসক দিয়ে কার্যক্রম চালাতে গিয়ে অনেকটা স্থবির হয়ে পড়ে স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো। ফলে নাগরিক সেবা বঞ্চিত হয় সাধারণ মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের দায়িত্ব নেয়ার পর এবার ঢাকাসহ 6 সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে দলের 6 নেতাকে দায়িত্ব দেয়া হলো। ঢাকা দক্ষিণ সিটিতে আব্দুস সালাম, উত্তরে শফিকুল ইসলাম খান মিল্টন দায়িত্ব পেয়েছেন। এছাড়াও খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে প্রশাসক হয়েছেন শওকত হোসেন সরকার। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার। তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার নেতৃত্বে আরো শক্তিশালী হয়ে উঠবে এবং এই সরকার যে সরকার গঠন করা হয়েছে তার নেতৃত্বে সেই সরকার সফল হবে বাংলাদেশকে তার ইচ্ছিত লক্ষ্যে নিয়ে যেতে। সরকার গঠনের পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে বিএনপি মহাসচিব ও মন্ত্রী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব জনমনে নতুন আশার সঞ্চার করেছে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়মকানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আইনগতভাবে দেখা হবে। আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছলে দফতরের নেতাকর্মীরা মহাসচিবকে স্বাগত জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রতি বিদেশি বন্ধু রাষ্ট্রগুলোর দৃঢ় আস্থা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সাক্ষাৎ করতে এসে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইইউ, ভারত, পাকিস্তান এবং সৌদি আরব নতুন সরকারের সাথে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। ঢাকার পক্ষ থেকে সবার আগে বাংলাদেশ নীতির কথা বন্ধুদের জানিয়ে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথাও তাদের জানানো হয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। প্রায় 1 ঘণ্টা করে চলে এই বৈঠক। তবে বৈঠক থেকে বেরিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেননি মার্কিন রাষ্ট্রদূত। সাক্ষাতের সময়ের কয়েকটি ছবি নিজের টুইটারে প্রকাশ করে ক্রিস্টেনসেন বলেন, 2 দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করার ব্যাপারে একসাথে কাজ করতে পেরে তিনি আনন্দিত। পরে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত এবং ইইউভুক্ত দেশের প্রতিনিধিরা। সাক্ষাৎ শেষে ইইউ রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, নতুন সরকার অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে। We look forward to the putting in place of judicial reforms, of the commercial courts, of work to introduce regularity into migration management. These are all particularly important issues for us. We are looking to exploit the full potential of EU-Bangladesh relations. পরে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এ পর্যন্ত যে কজন বিদেশি রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা প্রতিটি দেশের সঙ্গে
মিউচুয়ালি বেনিফিশিয়াল সম্পর্ক গড়ে তুলতে চাই। আমি যাদের সঙ্গে পর্যন্ত সাক্ষাৎ করেছি তাদের মধ্যে আমি লক্ষ্য করেছি এই সরকারের প্রতি তাদের বিপুল আস্থা এবং ঘনিষ্ঠভাবে কাজ করবার প্রবল ইচ্ছা, সেটা আমরা দেখেছি। আমাদের যে সমস্ত ইস্যু আছে সম্মানজনকভাবে পারস্পরিক মর্যাদাবোধের ভিত্তিতে আমরা রিজলভ করব, যেখানে আমাদের সকলের স্বার্থ, আমাদের স্বার্থ যেখানে সুরক্ষিত হয়। নতুন সরকারের নীতি অনুযায়ী বন্ধু রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক একপাক্ষিক নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধের হবে বলেও জানিয়েছেন ডক্টর খলিলুর রহমান। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। দেশে কোনো অবস্থাতেই মব ভায়োলেন্স করতে দেওয়া হবে না। দাবি আদায়ের রাস্তা অবরোধ কিংবা জনভোগান্তি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত করা হবে। মন্ত্রী জানান, দ্রুত 2700 পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার। সেই সাথে আওয়ামী সরকারের সময় দেয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ভেরিফিকেশন করা হবে। বাংলাদেশে মব কালচার শেষ এবং বলে যদি কোথাও হয়ে থাকে সেটা আমরা অ্যাড্রেস করব। এমন না যে আমি এখানে বলে দিলাম মব ভায়োলেন্স হয়তো কেউ করবে না, এমন তো না, কিন্তু আমাদের অ্যাকশনটা দেখতে হবে এবং মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জামানা শেষ। 2701 জন কনস্টেবলের পদ খালি আছে, সেটা জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য আগের বিদ্যমান প্রক্রিয়া, এটা আমরা নির্দেশ দিয়েছি, সেটা শুরু। রমজানের পবিত্রতা আর ইসলামের ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। ধনী গরিব সবাই মিলে এক কাতারে শামিল হন ইফতারে। 2 যুগের বেশি সময় ধরে রমজানে এই মসজিদে প্রতিদিন আয়োজন করা হয় গণ ইফতারের। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন ইরফানুল হক। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ার সাথে সাথেই বদলে যেতে থাকে চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদের দৃশ্যপট। কেউ দিনমজুর, কেউ কোটিপতি ব্যবসায়ী, আবার কেউ বা ক্লান্ত পথচারী। কিন্তু ইফতারের এই দস্তারখানে পরিচয় কেবল একটাই, সবাই রোজাদার। একপাশে 10 জন বাবুর্চির নিপুণ হাতে তৈরি হয় খাবার, অন্য পাশে 40 জন স্বেচ্ছাসেবকের ইফতার বিতরণে নানা তৎপরতা। গত 25 বছর ধরে রোজাই এভাবেই সম্প্রীতির আবেশ ছড়াচ্ছে চট্টগ্রামের এই পুণ্যভূমি। এটাই হচ্ছে মানে ইসলামের কি ভ্রাতৃত্ববোধ আর কি, ঠিক আছে, মানে সম্প্রীতি। এখানে ছোট বড় মানুষ, ছোট মানুষ, ধনী গরিব, আমরা সবাই একসাথে বসে কি ইফতার করতেছি। এতগুলো লোক ইফতার আমি কোনো সময় দেখিনি কোনো জায়গায়। আজকে 2-3 বছর ধরে আসি এবং প্রতিদিনই আসি আমি এখানে। আজ 30 বছর পর্যন্ত এই কাজ করতে করতে আমি আজ পর্যন্ত এখানে আসি আল্লাহর রহমতে, আল্লাহর ঘরে। 3 থেকে 6000 পর্যন্ত প্লাস আমাদের মানুষ ইফতার মাহফিল হয় প্রথম রোজা থেকে শেষ পর্যন্ত। 1996 সালে উদ্যোগটি নিয়েছিলেন মসজিদের খতিব সাইয়্যিদ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী। মক্কা মদিনার আদলে এই আয়োজন 2001 সালে স্বল্প পরিসরে শুরু হলেও 2005 সাল থেকে এটি রূপ নেয় বিশাল গণ ইফতারে। আমাদের বর্তমান খতিব মহোদয় সৈয়দ আনোয়ার হোসেন তাহেরি জাবেরি আল মাদানী, উনি এখানে আসার পর থেকে এটাকে আরও সুন্দর রূপে করার জন্য উনি আমাদেরকে নির্দেশ দিলেন। ওনার উদ্যোগে আমরা এই কাজটা 1996 থেকে শুরু করা হয়েছে। ইফতারের আগে হাজারো হাত একসাথে উঠে স্রষ্টার সন্তুষ্টির আশায়। আজানের ধ্বনি কানে পৌঁছাতেই 1 প্লেট থেকে ভাগ করে নেওয়া শুরু হয় ইফতার, যেন 1 প্লেট খাবারে মিশে থাকে হাজারো মানুষের অভিন্ন আবেগ। আন্দরকিল্লার এই ইফতার শুধুই কেবল ভোজন নয়, এটি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তৈরি করেছে এক নীরব বিপ্লব, যেখানে আভিজাত্যের অহংকার ধুলোয় মিশে অনেকটাই তৈরি করেছেন এক মানবিক বন্ধন। আর এভাবেই আন্দরকিল্লা হয়ে উঠেছে সম্প্রীতি আর সাম্যের এক অনন্য উদাহরণ। ইরফানুল হক, ATN বাংলা, চট্টগ্রাম। সিরাজগঞ্জের কৃষকরা এখন সরিষা চাষের দিকে ঝুঁকছে। এবছর রেকর্ড পরিমাণ সরিষার আবাদ হয়েছে। উচ্চ ফলনশীল বাড়ি 14 জাতের সরিষার ফলন বেশি হওয়ায় কৃষকদের ব্যাপক আগ্রহী করে তুলছে। উৎপাদন বেশি হওয়ার প্রতি বছর বাড়ছে আবাদ। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের পাঠানো রিপোর্টে জানাচ্ছেন মাসুদ রানা। ধানকে পেছনে ফেলে সিরাজগঞ্জের প্রধান অর্থকরী ফসল হয়ে উঠছে সরিষা। লাভ বেশি হওয়ায় সরিষা আবাদে ঝুঁকছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর সরিষার বাম্পার ফলন হয়েছে।
লাভ বেশি ও রোগবালাই কম হওয়ায় উচ্চ ফলনশীল বাড়ি সরিষা 14 জাতের সবচেয়ে বেশি চাষ হচ্ছে। অল্প খরচে মাত্র 80 দিনেই ফসল ঘরে তোলা যায়। বাড়ি 14, ফলন ভালো, আবার আবাদ করব, মানগত গুণ ভালো, শস্য উৎপাদন বেশি। সরষে আমাদের অনেক উপকার হয়, সরষের তেল খাই, আবার সরষের ফুল গরুকে খাওয়াই। কৃষি অফিস জানায় কৃষককে বিনামূল্যে সরিষার বীজ সার দেওয়ার পাশাপাশি চাষ পদ্ধতির উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা আশা করি যে সিরাজগঞ্জ জেলায় সরিষা চাষে এবছর অতীতের সকল রেকর্ড ভঙ্গ করবে, বিশেষত ফলনের দিকে। এবছর আবহাওয়া আমাদের অত্যন্ত অনুকূলে ছিল এবং এই অর্জিত সরিষা ইতিমধ্যে কর্তন শুরু হয়ে গেছে। আমরা যতটুকু কর্তন হয়েছে প্রায় বিঘাতে 6 মণ হারে ফলন পাচ্ছি। আমরা সরিষা চাষের জন্য কৃষক ভাইদের প্রণোদনা দিয়ে থাকি। এবছর 73,000 কৃষককে আমরা প্রণোদনা দিয়েছি বীজ সার। এবছর জেলায় 90,000 হেক্টর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে 550 হেক্টর বেশি জমিতে সরিষা চাষ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তি বৃদ্ধির মধ্যেও আগামী বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরুর আশা করছে ইরান। এর মধ্য দিয়ে সংঘাত এড়াতে চাইছে দেশটি। যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবার শুরু হতে যাওয়া আলোচনার আগে একটি সম্ভাব্য চুক্তির খসড়া তৈরি করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতাকারী দেশ ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেছেন, বৃহস্পতিবার জেনেভায় আলোচনা শুরু হবে। চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে বাড়তি পদক্ষেপ নেওয়া হচ্ছে। গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যে 2টি বিমানবাহী রণতরী, যুদ্ধ বিমান এবং অন্যান্য জাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের উপর হামলা বা গুপ্ত হত্যা চালানো হলে দেশকে টিকিয়ে রাখার দায়িত্ব নেবে জাতীয় নিরাপত্তা প্রধান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই সিদ্ধান্তের কথা জানান। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, তেহরানের শাসন ব্যবস্থা সুরক্ষিত রাখতে খামেনি বেশ কিছু নির্দেশনা জারি করেছেন। প্রবাসের খবর। বিদেশে বসবাসকারী নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে নিউ ইয়র্কে উদীচী জ্যামাইকা শাখার আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কুইন্সের জ্যামাইকা স্টার কাবাব পার্টি হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছিল নানা আয়োজন। অনুষ্ঠানে ভাষা দিবসের আলোকে ছোটদের চিত্রাঙ্কন, গান, কবিতা, তবলা আর নাচে মুগ্ধতা ছড়ায়। ফুলুরায় চৌধুরীর সঞ্চালনায় 21-এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আশিক রায় ও সাধারণ সম্পাদক হিরু চৌধুরী। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তের উদীচীর নেতৃবৃন্দ ছাড়াও অংশ নেন সংস্কৃতিপ্রেমী প্রবাসীরা। উপস্থিত ছিলেন জাহিদ রেজা নূর, সাগর লোহানি, কল্লোল দাস, ক্লারা রোজারিও, প্রতিমা সরকার সহ অন্যান্যরা। উদীচীর শিল্পীরা পরিবেশন করেন দলীয় সঙ্গীত এবং 21-এর গান। পরে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। নিউ ইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উডসাইডের গুলশান টেরেস মিলনায়তনে মাহফিলে অংশ নেন প্রবাসী সিলেটবাসী ছাড়াও নিউ ইয়র্ক ও আশেপাশের রাজ্যের নানা শ্রেণী পেশার প্রবাসী ও বিশিষ্টজনেরা। মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বিশ্ব মানবতার কল্যাণ আর মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মুনাজাত আর ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। এবার খেলার খবর। সুপার সাব বেঞ্জামিন সেস্কোর দেয় একমাত্র গোলে এভারটনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে 4র্থ স্থানে রইল ম্যানচেস্টার ইউনাইটেড। এভারটনের মাঠ হিল ডিকসন স্টেডিয়ামে আক্রমণ প্রতি আক্রমণের খেলার প্রথমার্ধে কোনো দল গোলের দেখা পাননি। বিরতির পর খেলার 71 মিনিটে বদলি খেলোয়াড় সেস্কোর যে গোলটি করেন তাতেই নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের জয়। এই জয়ে 27 ম্যাচে রেড ডেভিলদের পয়েন্ট বেড়ে হলো 48।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার সুযোগ নেই জানালেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল। ঢাকাসহ 6 সিটিতে প্রশাসক নিয়োগ, শীঘ্রই স্থানীয় সরকার নির্বাচন। পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে ঢাকা ওয়াশিংটন সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা মার্কিন রাষ্ট্রদূতের। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার তাগিদ ইইউর। কোনো অবস্থাতেই মব ভায়োলেন্স সহ্য করা হবে না, দাবি আদায়ের রাস্তা অবরোধ করলে কঠোর ব্যবস্থা। স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত করবে সরকার। এবং 25 বছর ধরে রমজানে চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদে চলছে গণ ইফতার আয়োজন, সম্প্রীতির এক অনন্য উদাহরণ বলছেন এলাকাবাসী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।